শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় বিধানসভা পলিরহাটে। যে রাজ্যের বিরোধী দলনেতা, যিনি সংবিধান বা ঈশ্বর আল্লাহর শপথ নিয়ে সমস্ত জনপ্রতিনিধি হওয়ার অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের হিতে কাজ করি, আরো মন্দির করব। এই সংবিধান বা ঈশ্বর আল্লাহর শপথ নিয়ে কোনো বিধায়ক বলতে পারেন? আমরা দেখেছি যে ফিরহাদ হাকিম তিনি বলেছিল যে আল্লাহ বা ঈশ্বর যদি চায় একসময় আমরা সংখ্যা গুরু হব। এই ফিরহাদ হাকিমের কথা নিয়ে কিন্তু যথেষ্ট জলগোলা হয়েছিল। ফিরহাদ হাকিম যে কথা বলেছিল তার মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে বলে আমরা মনে করছি। কারণ ইতিমধ্যেই ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে কেমন ভাবে আক্রমণ করছে এই সংখ্যাগুরুরা। যারা দাঁড়িয়ে রয়েছে তাদের বলছে দাড়ি ধরে টানা হচ্ছে, তাদের জোর জবরদস্তি জয় শ্রীরাম বলানো হচ্ছে। ইদানিং আমরা পশ্চিমবাংলা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যের মসজিদে গিয়ে এক ব্যক্তি মদ্যপান করে মসজিদে প্রস্তাব করে, মসজিদের কোরআন শরীফ ছিঁড়ে ফেলে। আমরা এরকমই কিন্তু দেখে আসি। সেই জায়গায় সেইটাকে সামনে রেখে যদি ফিরহাদ হাকিম বলে থাকে যে আমরা এক সময় সংখ্যাগুরু বা লেভেল হয়ে যাই, তাহলে কিন্তু এই হিন্দু মুসলমান সংখ্যাগুরু সংখ্যালঘু যদি লেভেল হয় তাহলে কিন্তু এই সংখ্যালঘুদের উপরে এরকম অত্যাচার বা আক্রমণ না হতে পারে। সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে হয়তো ফিরহাদ হাকিম বলেছে যে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারি। সে নিয়ে কিন্তু আমাদের দেখেছিলাম তথাকথিত মিডিয়া এবং কিছু রাজনৈতিক ব্যক্তি, এমনকি ফিরহাদ হাকিমের থানার দল, তারা কিন্তু এই কথার দায় স্বীকার করেননি। শুভেন্দু অধিকারী যে সংখ্যালঘু মুসলিমদের উপরে যেমন ভড়কাও ভাষণ, যেমন একের পর আক্রমণ করছেন এই তথাকথিত মিডিয়া, সেইগুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো কথা বলছেন না। এই কথাটা যদি নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা বা সিদ্দিকুল্লাহ চৌধুরী বা কোনো মুসলিম সম্প্রদায়ের নেতা বা মন্ত্রীরা বলতো তাহলে কিন্তু ঝড় উঠে যেত। এবার আপনারাই বুঝতে হবে, আপনারাই দেখতে হবে যে আপনারা কোন মিডিয়ার দেখবেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে বাংলার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী। বিধায়ক বা বিরোধী দলনেতা তারা কি সংবিধানের শপথ নেন না? অবশ্যই ওখানে একাধিক অপশন থাকে। সংবিধানের শপথ নিতে পারে, ঈশ্বরের নামে শপথ নিতে পারে, আল্লাহর নামে শপথ নিতে পারে। অনেকে দেখেছি যখন শপথ নিচ্ছিল পশ্চিমবাংলার বিধানসভাতে, আমি যখন উপস্থিত ছিলাম, কেউ ঈশ্বর আল্লাহ দুটোর নামই নিয়েছে, কেউ ঈশ্বরের নামে নিয়েছে, কেউ আবার আল্লাহর নামে নিয়েছে। আমি যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমি নিয়েছিলাম সংবিধানের শপথ। তারা ঈশ্বর আল্লাহ সংবিধানের শপথ নেয়, তারা কি এরকম বলতে পারে যে আমি সব সম্প্রদায়ের মানুষের বিধায়ক নই, আমি একমাত্র হিন্দু সম্প্রদায়? এটা চরম অসাংবিধানিক কথা বলেছে। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে চরিত্র তার বাইরের কথা বলেছে। দুর্ভাগ্যের বিষয়, প্রধান দল যে দল সরকার চালাচ্ছে সেই দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা স্ট্রং এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কথার বিরুদ্ধে কঠিনভাবে কিছু প্রতি উত্তর দিল না। দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা। সব জায়গায় নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে। এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার। ধর্ম তো দূরের কথা, যে ভোটার ভোটের সময় বিরোধিতা করেছে সেই ভোটারকেও এমএলএ কে পরিষেবা দিতে হবে। এই পরিষেবার জন্য 1,21,000 টাকা পায়। এটা মাথায় রাখতে হবে যে আমি ভাঙড়ের বিধায়ক, ভোটের সময় আমার মাইক ধরে যিনি বিরোধিতা করেছেন তিনিও যদি আমার কাছ থেকে পরিষেবা চাই, আমার এখতিয়ারের মধ্যে হলে আমি তাকে পরিষেবা দিতে হবে। এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে একটা বিধায়কের। যেভাবে শুভেন্দু বাবু বিগত দিনে কথা বললেন, সত্যি আমি অবাক। এটা স্ট্রং বিরোধিতা করতে দেখতে পেলাম না শাসক দলকে। আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। শুভেন্দু বাবুর এই মন্তব্যকে তিনি প্রত্যাহার করুক, এই আবেদনও তার কাছে করছি। শুধু এই নয়, শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা তথাকথিত যে মিডিয়াগুলো আলোচনা সভা করছে না। আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিম মহাশয় তিনি একটি মন্তব্য করেছিলেন সংখ্যালঘু মুসলিমদের জন্য, সেই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কি বলবেন? দেখুন, কিছু মিডিয়ার অংশ তো কলমে বিজেপিকে বা এই যে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি হোক এটা চেষ্টা করছে। ফিরহাদ হাকিম সাহেবের যে বক্তব্য ছিল তারও আমরা বিরোধিতা করেছি। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তার বক্তব্যটা ওখানে শোভনীয় নয়। ঠিক একইভাবে আমরাও শুভেন্দু বাবুর বক্তব্যকে বিরোধিতা করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফিরহাদ হাকিমের সাহেবের বক্তব্যকে নিয়ে অনেক চর্চা হয়, অনেক টকশো হয়, আর শুভেন্দু বাবুর যেভাবে একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে প্রতিনিয়ত, সেই নিয়ে কোনো টকশো হয় না, সেটা নিয়ে কোনো ডিবেটও হয় না।
ব্যাপারটা হচ্ছে এটাই, আপনারা দেখুন পাপ বাপকেও ছাড়েনি। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যখন মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করছিল, মুসলিম সম্প্রদায় সম্পর্কে বাজে মন্তব্য করছিল, রাজ্য সরকার তখন চুপচাপ বসে মন্তব্যগুলো শুনছিল। ফলে কি হলো, কদিন আগেই দেখলাম রাজ্য সরকারের প্রধানকেও আক্রমণ করে বসলো, সরকারটাকেও আক্রমণ করে বসলো। এরা প্রথমেই যখন মুসলমান বা মাদ্রাসা সম্পর্কে যখন বাজে মন্তব্য করছিল, তখনই যদি এই মন্তব্যটাকে আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতো, প্রশাসনিক ব্যবস্থা রাজ্য সরকার, তাহলে না রাজ্য সরকারকে আক্রমণ করার সাহস পেত, না মমতা ব্যানার্জিকে আক্রমণ করার সাহস পেত। এটা তো সাহস দিচ্ছে মমতা ব্যানার্জিরা। এরা চাইছে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হোক। 27% 2011 সেন্সাস অনুযায়ী 27% মুসলমান আছে, সে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা আমার পকেটে তুলে নেব, আর হিন্দু ভোটের একটা অংশ বিজেপিকে দেব। আর বিজেপি তৃণমূল মিলে শাসক বিরোধী দলে থাকবে, যে দলে দুটো শোরুম আলাদা হলো, গোডাউন এক জায়গায় নাগপুরে আছে। এই যে শুভেন্দু অধিকারী এখনো মন্তব্য, সেই জায়গায় যদি নওশাদ সিদ্দিকী কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা শওকত মোল্লা সহ কোনো মুসলিম সম্প্রদায়ের বিধায়ক বা জনপ্রতিনিধি করতো, তাহলে কিন্তু মিডিয়ায় এই নিয়ে বহু চর্চা হতো। সেই বিষয়ে আপনি কি বলবেন? 100% আপনার সাথে আমি সহমত, 100% সহমত। আপনি যে প্রশ্ন করেছেন 100% সহমত। যদি নওশাদ সিদ্দিকী এই ধরনের মন্তব্য করতে, এতক্ষণ এফআইআর এর সরকার সুমোটো এফআইআর ভরে দিত আমার নামে, এফআইআর আমার নামে এতক্ষণ অনেক হয়ে যেত। শাসক দলের মুসলিম নেতা যদি এই ধরনের কোনো বক্তব্য দেয়, হলো এফআইআর হতো না। কারণ কদিন আগে দেখেছিলাম 30% 70% বলে কেটে ভাগুড়িতে ভাসিয়ে দেবো, এটা সম্পূর্ণ অবৈধ মন্তব্য, তো সংবিধান বহির্ভূত মন্তব্য। এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে, ডিবেট হয়েছে, এফআইআর হয়নি। ডিজিটাল মিডিয়া, বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী আইনজীবীদের মতামত নিয়ে সেগুলো আমরা জনসভার দরবারে তুলে ধরি। সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পার্সনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে, কি বলবেন? দেখুন, কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি, কিন্তু অভিযোগ দায়ের হয়েছে, এটা আমি খবর পেয়েছি। যে বা যারা সাংবাদিকদের উপরে এই গুন্ডামি মস্তানি আক্রমণ করেছে, তার আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। মিডিয়া আমার পক্ষে বলতে পারে, আমার বিপক্ষে বলতে পারে, আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে। তথাকথিত আমরা তাদেরকে বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের উপরে আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ নেমে আসছে, কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে, সাংবাদিকদেরকে মারধর করছে, সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে। কারণ হচ্ছে এটাই, আর এটা 100%-এর মধ্যে 80-85% শাসক দ্বারা নিগৃহীত হচ্ছে এই সাংবাদিকদেরকে। আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক, তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে, এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে আমি মনে করি। সেই সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে, তার পেশার বাইরে গিয়ে করছে, তার জন্য প্রশাসন আছে, আইন আদালত বিচার ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে নোটিশ করুক, তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে। কিন্তু তাকে মারধর করা, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া, তার ফোন ছিনিয়ে নেওয়া, এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয়। দুর্ভাগ্যের বিষয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর 180টি দেশকে নিয়ে সমীক্ষা করে এই 2024 সালে লাস্ট সমীক্ষা হয়েছে, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 159, 159 আউট অফ 180। ভাবতে পেরেছেন? 180টা দেশের মধ্যে 159 র্যাঙ্কে আমরা আছি। পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে, তাদের দেশেই, অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর আক্রমণ নেমে এসেছে। কলকাতা হাইকোর্টে একজন বর্ষিয়ান আইনজীবী, যার নাম হচ্ছে আলী আফজাল চাঁদ, তিনি ক্রমশই শাসক দলের ভুল ত্রুটিগুলো তুলে ধরে, সেইটাই শাসক দলের চক্ষুশূল হয় যে কলকাতা হাইকোর্টে আপনি রাজনৈতিক বাইট দিতে পারবেন। সেটা কোনো উকিল, কোনো আপনার কি বলে মোহরই ঠিক করতে পারে না। চিফ জাস্টিস আছেন, সর্বোপরি ওখানে একটা ভোটাভুটিতে নির্বাচিত একটা অ্যাডভোকেটদের মধ্যে একটা টিম আছে। কোনটা রাজনৈতিক, কোনটা অরাজনৈতিক, কি বক্তব্য দেওয়া যাবে, কি দেওয়া যাবে না, সেটা একটা পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়াল কোনো দলের অ্যাডভোকেটরা এসে এটা বলতে পারে না। বার আছে, তার থেকে রেজুলেশন যদি পাস করাই, সেটা কতটা গণতন্ত্রের মধ্যে থাকলেও বহির্ভূত হলো, সেটা প্রশ্ন থাকবে তখন। আর চিফ জাস্টিস আছেন, ওই কাস্টাডিটা হচ্ছে টোটালটাই চিফ জাস্টিসের আন্ডারে। সেটা এখন দেখা যাক চিফ জাস্টিস এইটা নিয়ে কি করেন। আইএসএফ করার অপরাধে খুশি আইএসএফ এর শহীদ মিনার সবাই গিয়েছিল জনসভায়,
তার জন্য তার বাড়ি ঘর তোর ভেঙে দেওয়া হয়েছে। আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বাসন্তী থানার ওসি মাত্র 2 জনকে গ্রেফতার করে এবং তাদের জামিনযোগ্য ধারা দেয়। তারা হাসতে হাসতে বাড়ি চলে আসে। বাড়ি এসে আবার যারা বিগ্রহ হয়েছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে। আমরা সূত্রভাবে দেখুন, অত্যাচার চালাচ্ছে কি আমাদের কাছে এখন এই খবরটা এসে পৌঁছায়নি। অত্যাচার করেছে, সব ফুটিয়ে যাচ্ছে। জামিনযোগ্য ধারা দিয়েছে, সেটাও আছে। আমরা উকিল সাহেবের সাথে কথা বলছি, এই এফআইআর কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গিয়ে কোনো মামলা করা যায় নাকি সেটা আমাদের আলোচনায় আছে। যদি এটা সম্ভব হয় আমরা উচ্চতর আদালতে যাব।